এত সাজবেন আর তোমাকে দেখলে আমার সব দাঁড়িয়ে যায়। কি? না, না, না মানে স্যার স্যারকে? আপনি আচ্ছা, আমি বুঝি না আমার সাথে কথা বললে তোমার এত কাঁপাকাঁপি শুরু হয় কেন? আমি মানে আই সোয়ার হায়াতি, আর একবার কাঁপাকাঁপি করলে আমি তোমাকে কিছু একটা করে ফেলবো। আমি তো হায়াত হায়াতি না। ইসরে, বউ আসো আদর করি। না, সরুন। জান খুলি একটু। না, সকালেও ব্যথা দিয়েছেন। এটা ব্যথা না জান, এটা সুখ। হুম, এই রাস্তায়। চুপ, এখন কোনো কথা না। আদর করবো, আসো বুকে আসো। কেন? মুড আসছে, প্লিজ। রাস্তায়। কোনো কথা না। স্যার। আজ স্যার না, শুধু আদিব। আ খেয়েছো? হুম। যান টিস্যু দাও। কেন? তুমি তো ভেতরে দিতে দিলা না। সরুন তো, রাগ উঠছে। ইস, বউ রাগ করছে আমার। হুম, লাগবে না। ওই শোনো না, হুম, বলেন। আরেকবার প্লিজ। সকালের আলো আজ যেন একটু বেশিই ম্লান। জানালার পর্দা সরালেই দেখা যায় ঘন মেঘে ঢেকে আছে আকাশ। রোদ নেই, বাতাসেও নেই কোনো উচ্ছ্বাস। কাকের কাক কাক ডাক ছাড়া শব্দহীন মহল্লা। হায়াতের ঘুম ভাঙে অস্থির এক নিঃশ্বাসে। পিট পিট করে চোখ খুলে তাকায় দেওয়াল ঘড়ির দিকে। এখন 7টা বেজে 25 মিনিট। আজ থেকে তার নতুন জীবন, নতুন যাত্রা শুরু হবে। বুকে একরাশ ব্যথা নিয়েও বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আফরা শিকদার হায়াত, খুব শান্তশিষ্ট মেয়ে হায়াত। গায়ের রং দুধে আলতা। গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েও বলা যায়। সবে এসএসসি পরীক্ষা শেষে এখন নতুন কলেজে ভর্তি হবে হায়াত। বাবা আব্দুল শিকদার উলাইন গ্রামের একটা ছোট্ট প্রাইমারি স্কুলের দপ্তরি। আর্থিক অবস্থা একটু খারাপই। হায়াতের স্বপ্ন সে অনেক পড়াশোনা করবে, কিন্তু পরিবারের কথা অনুযায়ী সে ভেবেই নিয়েছিল কলেজে আর ভর্তি হতে পারবে না সে। হায়াতরা এক ভাই এক বোন। হায়াত বড়, তার ভাই সবে ক্লাস 9-এ। হায়াতের মা আলিয়া মেয়ের ভেতরের চাপা কষ্ট বুঝতে পারলেন। এজন্য ঠিক করলেন মেয়েকে তার বোন সালেহার বাসায় পাঠাবেন। বোনের সাভার নিজস্ব একতলা বাড়ি আছে। অবস্থাও মোটামুটি বড়লোকদের চেয়ে কম না। হায়াত শুয়ে শুয়ে এসব ভাবছিল। এর মধ্যেই রুমে প্রবেশ করলো রাব্বি, হায়াতের ভাই। দৌড়ে এসে বিছানায় বসে বলল, আপাই তুই আজ চলে যাবি? হুম। আব্বা রেডি হয়েছে? না, আব্বা দোকানে গিয়েছে তোর পছন্দের খাবার কিনতে। অযথা টাকা নষ্ট করতে হবে কেন? আমি কি বলেছি আমার শুকনো খাবার লাগবে কিনে দিতে? এই বলেই আড়ামোড়া ভেঙে বসলো হায়াত। মাথার ঘন হাঁটু অবধি চুলগুলো হাত দিয়ে খোপা করে নিল। রুমে প্রবেশ করলেন মিসেস আলিয়া। একটা মিষ্টি হাসি দিয়ে মেয়েকে বললেন, আম্মা, কোনো দুষ্টামি করবা না। খালাম্মা বিরক্ত হবে, এমন কাজ করবে না। আজে বাজে দিকে মন দেবে না। আমি জানি তো তুমি লক্ষ্মী শান্তশিষ্ট মেয়ে। তবুও বলে দিই, তোমার খালামণি না থাকলে তুমি সাভার কলেজে ভর্তি হতে পারবে না। মায়ের কথায় মুচকি হাসলো হায়াত। বলল, আম্মু, চিন্তা করো না, তোমার মেয়ে তোমাকে নিরাশ করবে না। এরপর মা মেয়ে দুজন মিলে সব গোছগাছ করে নিল। বাবা আব্দুল শিকদার রেডি হয়ে গেছেন। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখের কোণে যে একটু টান সেটা হায়াত ঠিকই দেখে ফেলেছে। চল মা, বাস মিস হইলে ঝামেলা হবে। বলেই বাবার কাঁধে ঝোলানো ব্যাগটা একটু উঁচু করে নেন তিনি। হায়াত চুপচাপ তার পেছন পেছন বেরিয়ে আসে। মায়ের চোখে পানি, কিন্তু তিনি বললেন না কিছু। শুধু দরজায় দাঁড়িয়েছিলেন যতক্ষণ না তাদের ছায়া অলিতে গায়েব হয়ে গেল। বাসে ওঠার সময় হায়াতের বুক ধকধক করছিল। হাওয়া বদলের মতো কিছু একটা। বাবার পাশে জানালার পাশে বসে সে বাইরে তাকিয়ে থাকে। পুরনো দোকান, পরিচিত গলি, ছোট ছোট দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মানুষেরা সবই পিছনে পড়ে যাচ্ছে। বাবা মাঝে মাঝে তাকিয়ে দেখছেন। কিছু লাগবে? হায়াত মাথা নাড়ে, বলে, না আব্বু। সাভার রোডে ঢুকতেই বাসে লোকজনের ভিড় বেড়ে যায়। হায়াত জানালা দিয়ে দেখতে পায় খোলা মাঠ, ঘন গাছ, আর দূরে কোথাও একটা কলেজের সাইন বোর্ড। বাবা বললেন, এই কলেজেই তো ভর্তির কথা বলেছি, খালার বাসার কাছেই। হায়াত মুখ তুলে বাবার দিকে তাকায়। আব্দুল শিকদার একজন সৎ সরল মানুষ। গ্রামের ব্যয়বহুল জীবন থেকে মেয়েকে দূরে সরিয়ে সাভারে পড়াতে পারছেন। মধ্যবিত্ত এক বাবার কষ্টের বাস্তবতা। বাস থামে এক জায়গায়। বাবা মেয়ের হাত ধরে নামিয়ে আনেন। রিক্সা নিয়ে সোজা খালার বাসার সামনে গিয়ে দাঁড়ান। খালা দরজা খুলে হাসি মুখে বললেন,
এই হায়াত রে, তুই তো বড় হইয়া গেছস। হায়াত চুপচাপ দাঁড়িয়ে থাকে। নতুন একটা শহর, নতুন একটা জীবন শুরু হচ্ছে। বাবার মুখের পানে তাকালো হায়াত। আব্দুল শিকদার বুক ভরা কষ্ট নিয়ে বললে, আসি রে আব্বু, নিজের খেয়াল রাখিস। হায়াত সাথে সাথে কান্না করে দিল। বাবা পরম যত্নে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। মিসেস সালেহা মায়া ভরা চোখে হায়াতের পেট দোয়াতে থাকলেন। নতুন জায়গা, রাতে ঘুম না হওয়াই স্বাভাবিক। রাতটা কোনো রকমে কাটালো হায়াত। কেমন অদ্ভুত লাগছে তার কাছে সবকিছু। কাল তাকে খালাতো ভাই জিশান কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসবে। জিশান ছেলেটা সবে এইচএসএসসি পরীক্ষা দিয়েছেন। এসব ভাবতে ভাবতেই কখন যেন চোখটা লেগে গেল হায়াতের। সকাল 7টা, একটা বোরখা পরে হিজাব করে নিল হায়াত। একটু পর সালেহা বেগম এসে বললেন, আম্মু রে, রেডি হইছিস? জিসান অপেক্ষা করছে। হ্যাঁ খালাম্মা, আমি রেডি, এক্ষুনি আসছি বলেই মিষ্টি করে হাসলো হায়াত। জিশান অপেক্ষা করছিল, হাতে একটা কালো ছাতি আর কাঁধে একটা ছোট ব্যাগ। চল হায়াত, কলেজ বেশি দূরে না, হেঁটেই যেতে পারবো। হায়াত কিছু না বলে চুপচাপ পা বাড়ালো ওর পেছনে। সাভারের রাস্তাগুলো শান্ত, শহরের কোলাহল নেই। হালকা হাওয়ায় জামার আঁচল উঠছিল। জিশান হাঁটতে হাঁটতে বলল, ভয় পাস না, আমি আছি। মডেল কলেজে ভর্তি নিতে বেশি সমস্যা হয় না, আর মেয়েরা ভালো রেজাল্ট করলেই টিচাররাও খুশি থাকে। হায়াত শুধু হাসলো একটু, ঠোঁটের কোণে। জিশানের স্বভাব সে জানে, সবকিছু সহজ করে বলা, সহজ করে নেওয়া। কিন্তু ওর মনটা সহজ নয় আজ। সেদিনের আকাশটা অদ্ভুতভাবে শান্ত। সাভার মডেল কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করে হায়াত যেন একটু হালকা নিঃশ্বাস ফেলতে পারল। কাগজগুলো ব্যাগে গুছিয়ে রেখে চোখে মুখে এক রাশ অদ্ভুত স্বস্তি নিয়ে সে কলেজ গেট পেরিয়ে যাচ্ছিল। পাশে হাঁটছিল ওর খালাতো ভাই জিশান। দেখিস, এই কলেজে পড়েই একদিন তুই অনেক বড় হবি। বলল সে গর্ব মেশানো কণ্ঠে। হায়াত একটু হেসে বলল, স্বপ্ন তো বড়ই, এখন শুধু পথ চলা শুরু। ঠিক তখনই হঠাৎ ঠাস, একজন লম্বা সুদর্শন পুরুষ হঠাৎ করেই গেটের ভেতর থেকে বেরিয়ে আসছিলেন। আর হায়াত সোজা গিয়ে ধাক্কা খেলো তার বুকের সঙ্গে। হায়াত পেছনে একটু হেলে পড়ল। হাতের ভর্তি স্লিপ ও একগাদা কাগজ মাটিতে ছিটকে পড়ল। উফ, আমি দুঃখিত। হায়াত তাড়াতাড়ি নিচু হয়ে কাগজ তুলতে লাগলো। পুরুষটি হালকা ভুরু কুঁচকে তাকালেন। মেয়েটার দিকে তাকিয়ে থমকে গেল আদিব। কালো বোরখা নেকাব পরিহিত, চোখগুলো টানা টানা। শান্ত কণ্ঠে রয়ে যাওয়া গাম্ভীর্যে ভরা স্বরে বলল, সবাই কাগজ হাতেই বের হয়, কিন্তু চোখ তো খোলা রাখতে হয় মিস। জিশান দৌড়ে এসে কাগজ তুলে দিয়ে বলল, স্যার, ও আমার খালাতো হায়াত, আজই ভর্তি হলো, নতুন এসেছে। আদিব একবার হায়াতের দিকে তাকালো। ঠিক তখনই দুজনের চোখাচোখি হলো। গলায় ঝোলানো আইডি কার্ডে লেখা সাদাত আদিব চৌধুরী, অতিথি প্রভাষক, ফিজিক্স। নতুন বলেই ধাক্কা দিবে, সেটা তো না। আদিত্য স্যার বলল, তবে ঠোঁটের কোণে একটু হাসির রেখা দেখা গেল। আচ্ছা, সাবধানে চলবে। ক্লাসে দেখা হবে। মাঝে মাঝে দু একটা ক্লাস নেই, কিন্তু স্যারদের কথা রাখতে হয় তো। বলেই পকেট থেকে ফোন বের করে চোখ নামিয়ে হাঁটা ধরলো। পেছন থেকে রাজ নামের ছেলেটাও আদিবের সাথে চলে গেল। হায়াত স্থির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বুকের ভেতর কেমন হালকা ধকধক করছে। এই প্রথম কোনো শিক্ষক ওকে এমন ভাবে দেখে কথা বললেন। একটু কঠিন, কিন্তু গভীর কিছু একটা ছিল দৃষ্টিতে। জিশান হেসে বলল, এটা আদিব স্যার, কলেজে গেস্ট টাইপ টিচার, কিন্তু হেভি ওয়েট। শহরের নামকরা বিজনেসম্যান রাকিব চৌধুরীর একমাত্র ছেলে। স্যারদের অনুরোধেই মাঝে মাঝে ক্লাস নেন। আগে এখানকার টপ বয় ছিলেন। পড়ান অল্প, কিন্তু তার পড়া যে কেউ বুঝে যায়। হায়াত বলল না কিছু, শুধু ধীরে ধীরে কলেজ গেট পেরিয়ে চলতে থাকলো। তবে পেছনে ফেলে আসা সেই ধাক্কার মুহূর্তটা মনে গেঁথে গেল গহীনে। সেদিন শুধু ভর্তি হয়নি হায়াত, সে প্রথমবার হৃদয়ের ভেতর একটা অদ্ভুত স্পর্শ টের পেয়েছিল, যেটা এসেছিল এক অপরিচিত গম্ভীর আর একরকম সুন্দর মানুষ থেকে। প্রথম দিন কলেজে পা রাখা। সকালটা ছিল একটু বেশি উত্তেজনায় ভরা। জিশানের সাথে কলেজ গেট পার হচ্ছে হায়াত।
হঠাৎই ধাক্কা, চোখ তুলে দেখে ওই তো তিনি, সেই গম্ভীর চেহারার গেস্ট টিচার যার প্রেমে অজান্তেই পড়ে গিয়েছিল ভর্তি হওয়ার দিন হায়াত। লম্বা সুঠাম গড়ন, কড়া চোখের চাহনি, যেন চুপচাপ থেকেও অনেক কিছু বলে ফেলেন। কলেজের সবাই তাকে চেনে আদিব স্যার নামে, কিন্তু হায়াতের কাছে তিনি প্রথম দৃষ্টির প্রেম। ধাক্কা লাগতেই তিনি একপাশে সরে গিয়ে কড়া চোখে তাকালেন, বলল, তুমি নতুন? হুম। তুমি সেই না যার সাথে সেদিনও ধাক্কা লেগেছিল? হায়াত কিছুটা লজ্জায় পড়েই উত্তর দিল, বলল, না 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 মানে স্যার আমি ইচ্ছে করে লাগেনি। আদিব মুখে অস্ফুট স্বরে শব্দ করে বলল। আচ্ছা যাও। প্রশ্নগুলো ছোট, কিন্তু গলায় এমন টান যেন বুক কাঁপিয়ে দেয়। হায়াত শুধু মাথা নাড়ালো, মুখ দিয়ে শব্দ বেরোয় না। পেছনে দাঁড়িয়ে থাকা জিশান ফিসফিস করে বলল, তোর মনে আছে ভর্তি হওয়ার দিন যার সাথে ধাক্কা খেয়েছিলি? ওইটাই এই আদিপ স্যার। হায়াত তখনও পাশেই দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল। তার চোখে কিছু ছিল যা আদিব তখনও বুঝে উঠতে পারেনি। কলেজ গেট পার হওয়ার সময় দুপুরটা ছিল বেশ গরম, রোদের তাপে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। হায়াত একা একাই হেঁটে আসছিল, হাতে বই আর কাঁধে ব্যাগ। জিশান কোচিং করে বাড়ি যাবে। মেয়ে হিসেবে স্বাভাবিকভাবেই কিছুটা লাজুক হায়াত। মাথায় আঁচলটা ভালো করে গুজে সে সামনে হাঁটছিল, কিন্তু হঠাৎ এই মেয়েটা তো বেশ সুন্দর না রে। আহা, দেখি তো ওড়নাটা ঠিক কতখানি নরম। দুজন ছেলে পেছন থেকে হঠাৎ করে হায়াতের ওড়নাটা টেনে ধরলো। ভয় পেয়ে থমকে গেল হায়াত, চোখে পানি চলে এলো, কিন্তু মুখে কোনো কথা আসছিল না। ঠিক তখনই বটগাছের নিচে দাঁড়িয়ে বন্ধুদের সাথে হাসাহাসি করছিল আদিব স্যার। গম্ভীর চেহারার মানুষ হলেও আজ কিছুটা হাসি মুখে ছিলেন, কিন্তু সেই হাসি মুহূর্তেই মিলিয়ে গেল হায়াতের দিক তাকিয়ে। এক ঝটকায় সাইকেলের মতো গতি নিয়ে ছুটে এসেছে আদিব স্যার। বন্ধুদের কেউ কিছু বোঝার আগেই তিনি ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালেন। এই কি হচ্ছে এখানে? এই বলেই একটা ছেলের নাক বরাবর ঘুষি দিল আদিব। পাশের ছেলেকে বলল, তোমরা কোন ক্লাসে পড়ো? স্যার মানে? আমরা দুষ্টুমি করছিলাম স্যার, মাফ করে দেবেন। এটা দুষ্টামি না, এটা শালীনতা ভঙ্গ, এটা অপরাধ। কলেজের সামনে শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ, থাপ্পড় মেরে মেয়েদেরকে বিরক্ত করার ঝাল মিটিয়ে দেব, বাস্টার্ড। ছেলেগুলো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আদিব স্যারের গলা নিচু হলেও দৃঢ়, চোখে আগুন। র্যাগিং এর পুরো ঘটনা শেষ হলে কলেজ মাঠটা আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেল। সবাই যে যার মতো ব্যস্ত। হায়াত চুপচাপ ব্যাগটা ধরে বসে আছে বটগাছের ছায়ায়, চোখের কোণে জল জমে আছে। জিশান দাঁড়িয়ে হায়াতকে শান্ত করার চেষ্টা করছে, বলল, রিল্যাক্স হায়াত, এত হাইপার হচ্ছিস কেন? কিছু হয়নি তো, তার আগেই স্যার এসে গিয়েছিল। ভাইয়া, ওরা আমার ওড়না টান দিয়েছে। বলেই আবার কান্না করছে হায়াত। দাঁড়া, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। এই বলে জিসান উঠে পানি আনতে চলে গেল। আদিব ধীরে ধীরে বটগাছটার কাছে আসলো। হায়াতকে এভাবে কাঁদতে দেখে আদিবের ভেতরটা কেমন খচখচ করে উঠল। হায়াতের মুখটা দেখে মনে হচ্ছিল কিছু বলতে চাইছে, আবার নিজেকে আটকে রাখছে। আদিব আর নিজেকে আটকে রাখতে পারলো না, পাশে থাকা রাজকে বলল, জাস্ট 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে আমি পুরো মাঠ খালি চাই। কেউ যেন এখানে আসার সাহস না পায়। আচ্ছা দোস্ত। আদিব ধীরে কিন্তু রাগী গলায় বলেই ফেলল, এই মেয়ে এত সুন্দর হওয়ার কি দরকার ছিল বলো তো? একবার তাকালেই মানুষ ঝামেলায় পড়ে যায়। হায়াত চমকে তাকালো আদিবের দিকে, চোখে অবাক ভাব, গাল বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। মৃদু গলায় উত্তর দিল হায়াত। আদিব মুখ ফিরিয়ে আমি 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 কি করব? আমি তো এমনি। চোখ গুটিয়ে বলল, এই এমনি এর জন্যই তো র্যাগিং, ঝামেলা আর মনের ভেতর অশান্তি সব তোমার আশেপাশেই ঘোরে। তুমি জানো না, তুমি যেভাবে তাকাও সেটা কারো রাতের ঘুম কেড়ে নিতে পারে। এই কথাটা বলে চুপ করে গেল আদিব। হঠাৎ আদিবের কি হলো বুঝে উঠতে পারল না, মনে মনে বলল, আমি কি শুধু রেগে বললাম, নাকি নিজের মনে জমে থাকা কথাটাও বেরিয়ে এলো?
হায়াত এবার কিছু না বলে শুধু তাকিয়ে রইল আদিবের চোখের দিকে। সে চোখে মুচকে হাসি ছিল, কিন্তু ভেতরে যেন কিছু অন্যরকম কথা, যা মুখে বলা যায় না, শুধু অনুভবে টের পাওয়া যায়। আদিব গলা খাকারি দিয়ে বলল, আচ্ছা, আমি বুঝি না আমার সাথে কথা বললে তোমার এত কাঁপাকাঁপি শুরু হয় কেন? আমি মানে আই সোয়ার হায়াতি, আর একবার কাঁপাকাঁপি করলে আমি তোমাকে কিছু একটা করে ফেলবো। আদিবের কথা শুনে হায়াতের মুখ হা হয়ে গেল। বলল, আমি তো হায়াত হায়াতি না। শোনো মেয়ে, হুম। ভালোবাসবে আমায়? তোমার মতো একটা বাচ্চাকেই আমার প্রয়োজন। হায়াত পাথর হয়ে গেল। লাইক সিরিয়াসলি? পরিচয় মাত্র 2 দিন হলো আর ভালোবাসার প্রস্তাব? মিনমিন করে বলল, আমার বাবা মা গ্রামে থাকে, তারা এসব জানলে আমাকে আর পড়াবে না স্যার। হুম, আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছি না, বিয়ের কথা বলছি। আর তোমার বাবা মাকে বোঝানোর দায়িত্ব আমার। সেই মেইয়ে গেল হায়াত। বসা থেকে দাঁড়িয়ে পা বাড়াবে ঠিক তখনই আদিব হায়াতের হাত ধরে ফেলল। বলল, ভালোবেসে ফেলেছি প্রথম দিনই। জীবনের কোনো মেয়েকে এত কাছ থেকে দেখেছিলাম। ওই দিন যখন ভীতু চোখে আমার দিকে তাকিয়েছিলে, তখনই আমার ভিতরে প্রেমের দহন শুরু হয়ে গিয়েছিল। আমি জানি এটা হালাল না, এই জন্যই বললাম চলো বিয়ে করে ফেলি। আমি তো ভালোবাসতে জানি না। আমি শিখিয়ে দেব। বলেই হায়াতকে ছেড়ে দিল আদিব। হায়াত লজ্জায় দৌড়ে চলে গেল। আদিব ঠোঁট কামড়ে হাসলো। দুপুর 2টো। রোদের তেজ কমলেও আদিবের চোখে মুখে উত্তেজনার ঝলক। সকাল থেকে বাবাকে কত রকম যুক্তি, অনুরোধ, রাগ, অভিমান সব মিলিয়ে অবশেষে রাজি করিয়েই ফেলেছে সে। রাকিব চৌধুরী প্রথমে কিছুতেই মানতে চাইছিলেন না, এখনো তো পড়াশোনা করছে মেয়েটা। তুই চিন্তা করো না, এমন মেয়ে অভাব হবে না তোদের ঘরে। কিন্তু আদিব সোজা তাকিয়ে বলেছিল, বাবা, ওই মেয়েটাই আমার ঘুম হারাম করে দিছে। আমি ঠিক জানি ওই আমার সোলমেট। আপনি চান বা না চান, আমি হায়াতকে ছাড়া কাউকে বিয়ে করব না। এই একরোখা ছেলের জেদের কাছে রাকিব চৌধুরী অবশেষে নরম হন। হায়াতের খালার বাসা সাভার একতলা বাসা। দরজায় বেল বাজতেই হায়াত নিজেই খুলতে গেল। ভেবেছিল খালার কোনো বান্ধবী হবে হয়তো, কিন্তু দরজার ওপারে দেখে থমকে গেল। আদিব স্যার আর তার সাথে একজন ভদ্রলোক যাকে আগেও একবার কলেজে দেখা গেছে, সম্ভবত আদিবের বাবা। হায়াত চোখ বড় করে তাকিয়ে বলল, স্যার, আপনি এখানে? আদিব মুচকি হেসে বলল, আজ স্যার না, শুধু আদিব। একটু ভেতরে আসতে পারি? হায়াত কিছু বলার আগেই খালা এগিয়ে এলেন। রাকিব চৌধুরী ভদ্রভাবে সালাম দিলেন আর খালা মাথা নাড়লেন সম্মতিসূচক হাসিতে। ড্রয়িং রুমে বসে চা বিস্কুট কিছুক্ষণের হাসি ঠাট্টা ছোট্ট আলাপের পর হঠাৎ আদিব দাঁড়িয়ে গেল। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। আমার কথায় অনেকেই হয়তো অবাক হবে, কিন্তু আমি আজ হায়াতের আঙুলে আংটি পরাতে এসেছি। প্রপোজ নয়, প্রতিজ্ঞা। বিয়ে এখনই নয়, তবে এই মেয়ে এখন থেকে আমার হয়ে গেল। হায়াত লজ্জায় মুখ নামিয়ে নিল। হঠাৎ যেন গোটা ঘর নিস্তব্ধ হয়ে গেল। আদিব ধীরে ধীরে একটা ছোট্ট রিং বক্স বের করলো। তার ভেতরে সাদামাটা কিন্তু সুন্দর একটা সোনার আংটি। সে হায়াতের দিকে এগিয়ে গেল। তোমার সম্মতি ছাড়া কিছুই নয়। আমি জোর করব না, কিন্তু তুমি যদি চাও, আমি আজ এখানেই এই চিহ্ন রাখতে চাই। হায়াত একবার খালার দিকে তাকালো, তারপর আদিবের চোখে। সেই চোখে ছিল না কোনো দম্ভ, ছিল শুধু ভরসা আর ভালোবাসা। হায়াত মুখ নামিয়ে একটু মাথা নাড়লো। আদিব ধীরে ধীরে তার ডান হাতটা ধরলো আর আঙ্গুলে পরিয়ে দিল আংটি। দুপুর 2:10। একটা নতুন গল্পের শুরু হলো। হঠাৎ করেই সবার অজান্তে দুটো হৃদয়ের একান্ত সম্মতিতে। গল্পের পরের অংশ স্বপ্নের সম্মতি। হায়াতের আঙ্গুলে আংটি পরানো সেই মুহূর্তটা যেন কিছুক্ষণের জন্য সময়কে থামিয়ে দিয়েছিল। আদিবের চোখে তখন শান্ত একটা হাসি। হায়াত এখনো চুপ, কিন্তু তার মুখে সেই না বলা সম্মতির লাজুক রেখা। তখনই খালা বললেন, ঠিক আছে, এখন ওর মা বাবাকেও জানিয়ে নেওয়া ভালো, যেন তারা কিছু শুনে হঠাৎ কষ্ট না পায়। আদিব নিজের ফোনটা বের করলো। আমি নিজে বলি, খালা,
হায়াত কার সেটা ওর বাবা মা যেন প্রথমে আমার মুখেই শুনে। কল দেওয়া হলো। ভিডিও কলে প্রথমে ভেসে উঠলো হায়াতের আম্মুর মুখ, কিছুক্ষণ পর আব্বুর। হালকা চিন্তিত কণ্ঠে বললেন, কে তুমি বাবা? আমি আদিব আঙ্কেল। তুমি কি হায়াতকে চিনো? আমার হায়াত ঠিক আছে তো? আদিব হালকা হাসি দিয়ে বলল, জি আঙ্কেল, আন্টি হায়াত একদম ভালো আছে। আসলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি হায়াতকে খুব পছন্দ করি। আজ তাকে আংটি পরিয়েছি, তবে সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমি আপনাদের মেয়েকে সারা জীবনের জন্য সম্মান দিয়ে পাশে রাখতে চাই, আপনারা যদি অনুমতি দেন। দুজনেই কিছুক্ষণ চুপ। হঠাৎ হায়াতের মায়ের চোখে জল। আমরা তো শুধু চাই আমাদের মেয়ে সুখী হোক, নিরাপদে থাকুক। আর তুমি যদি এমন করে সামনে এসে দাঁড়াও, তাহলে আপত্তি করার আর কি থাকে? হায়াতের বাবা গলা খাকারি দিয়ে বললেন, তুমি সাহস করে নিজের পছন্দ আমাদের সামনে এসেছো। এতে তোমার প্রতি আমাদের শ্রদ্ধা আরো বেড়ে গেল। তুমি আমাদের মেয়েকে ভালো রাখো, এতে আমাদের সম্পত্তি। আদিবের মুখে তৃপ্তির হাসি। পাশেই বসা হায়াত এবার চোখ তুলে তাকালো তার দিকে। ভয় নয়, লজ্জা নয়, ছিল এক চিলতে আত্মবিশ্বাস। আজ থেকে সে আর একা নয়। সুন্দর সকাল মানে শুধু একটি সময় নয়, এটি এক টুকরো প্রশান্তি, নতুন শুরুর আশ্বাস। যখন সকালের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়ে, বাতাসে থাকে শিশিরের স্নিগ্ধতা, পাখির কুচন শোনা যায়, তখনই তাকে বলে সুন্দর সকাল। হায়াতের সকালটাই শুরু হলো সুন্দর একটি মেসেজের মাধ্যমে। সাদাত আদিব চৌধুরীর আইডি থেকে একটি মেসেজ এসেছে। জান, ঘুম ভেঙেছে। লাভ ইউ বউজান। হায়াত ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে লিখল, হুম। খেয়েছো? হুম। আপনি? আমিও না। চলো, ধামরাই রথে নিয়ে যাব তোমায়, তারপর একসাথে কলেজে। সেটা কোথায়? ধামরাই থানা। আমি নিয়ে যাব, তোমার চিন্তা হবে না। আচ্ছা, আমি কি পরবো? কেন বোরকা? বেবি, তোমাকে পর্দা ছাড়া আমি তো বের হতে দিবই না। তাই? হুম, কজ তুমি আমার একটা মাত্র শখের নারী। হায়াত উঠে ফ্রেশ হয়ে নিল। সালেহা বেগমকে বলল আদিবার সাথেই খেয়ে নিবে হায়াত। গেটের সামনে আসতেই দেখলো একটা কালো গাড়ি। মুচকি হেসে এগিয়ে গেল হায়াত। আদিব হেসে বলল, উঠুন ম্যাডাম। আমি কোথায় বসবো? কেন, সামনে। তুমি চাইলে আমার কোলেও বসতে পারো। হতবাক হয়ে গেল হায়াত। তাড়াতাড়ি করে সামনে আদিবের সাথে বসে পড়ল। সামান্য হাসলো আদিব। গাড়িতে বসে হায়াত জানালার পাশে মাথা হেলিয়ে প্রকৃতি দেখছিল। ওর চোখে মুখে এক ধরনের প্রশান্তি। গাড়ি চলছিল ধীরে, ধামরাইয়ের গ্রামের রাস্তা পেরিয়ে রথযাত্রার দিকে। জানালার বাইরে সোনালি রোদে ভেজা ধানক্ষেত, হালকা বাতাস, আর হায়াতের চুপচাপ থাকা, সব মিলিয়ে এক নিঃশব্দ গল্প বলছিল যেন। আদিব হঠাৎ গ্লাভ বক্স থেকে মোবাইলটা বের করে বাড়ির সাউন্ড সিস্টেমে একটা গান ছেড়ে দিল। স্টেশনের কোনো এক প্রহরে দেখেছিলাম আমি তোমাকে। গানের প্রতিটি শব্দ যেন হায়াতের ভেতরকার আবেগকে ছুঁয়ে গেল। সে চুপচাপ চোখ বুজে বসে রইল। আদিব একবার তার দিকে তাকিয়ে দেখলো তরল চোখ, কিন্তু শান্ত। হায়াত ধীরে ধীরে বলল, আপনি জানেন এই গানটা শুনলে আমার মন কেমন নরম হয়ে যায়। আদিব হালকা হেসে বলল, ইস, জান, না জেনেই তোমার পছন্দের গান ছেড়ে দিয়েছি। চারপাশের মানুষ, উৎসব, রথ, ভিড়, সব যেন কিছুটা দূরে ছিল তাদের থেকে। ওই মুহূর্তে শুধু ছিল একটা চলন্ত গাড়ি, একখণ্ড গান আর নীরব ভালোবাসা। গাড়ি থেকে নামলো হায়াত, আদিব। হায়াতের হাত ধরে হাঁটছে আদিব। একটি দোকানে এসে দাঁড়ালো দুজন। আদিব বলল, চাচা, বউয়ের যা যা ভাল লাগে সব দিন। আমার কিছু লাগবে না তো। হুস, কোনো কথা না, যা লাগবে নিয়ে নাও। আচ্ছা। এরপর হায়াত কিছু কাচের চুড়ি নিল। দুজন আরেকটু ঘুরে কলেজের দিকে পা বাড়ালো। আদিব গলা খাকারি দিয়ে বলল, হায়াতি, তুমি ক্লাসে যাও, আমি একটু পর হয়তো তোমাদের ক্লাস নিব। আচ্ছা স্যার। আপনি? আমি তোমার আদিব। কি বলবে? আবিদ ভাইয়া? আদিবের সাথে ভাইয়া অ্যাড করছো কেন? আবিদ? হুম, ক্লাসে যাও। আর কেউ ডিস্টার্ব করলে বলবা আমি আদিবের বউ, মনে থাকবে?
হ্যাঁ। কলেজ বিল্ডিং এর সামনে এসে একটু থমকে দাঁড়ালো। এত বড় ভবন, এত অপরিচিত মুখ, কিন্তু মুখে সাহসী এক হালকা হাসি রেখে ধীরে ধীরে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। ক্লাসরুমে ঢুকতেই চারপাশে কয়েক জোড়া চোখ তার দিকে তাকালো। কারো মুখে বিস্ময়, কারো মুখে প্রশংসার ছাপ। হায়াত একটু লজ্জা পেলেও নিজেকে সামলে নিল। একটা খালি বেঞ্চ খুঁজে বসে পড়লো। পাশে বসা মেয়েটা নিজে থেকেই মুখ ঘুরিয়ে হেসে বলল, হাই, আমি আরাবি। তুমি তো নতুন, তাই না? আমি আফরা শিকদার হায়াত। আজই প্রথম ক্লাস। ওয়াও, ওয়েলকাম টু হেল। আরাবি হেসে ফেলল। মানে হায়াত চোখ গোল গোল করে তাকালো। আরে, এই টিচাররা এই নিয়ম, ক্লাস টেস্ট, সাজেশন সব মিলিয়ে কলেজ লাইফ একটু ঝামেলার, তবে মজাও আছে অনেক। হায়াত হেসে ফেলল আর অনেকটা স্বস্তি পেল মনে। প্রথমবারের মতো কলেজটাকে আপন মনে হলো। আরাবি জিজ্ঞেস করলো তার স্কুলের কথা। হায়াত বলল তার স্বপ্নের কথা। এরপর গল্পে গল্পে সময় কেটে গেল। হঠাৎ ক্লাসে ঢুকলেন ইংরেজি স্যার। গম্ভীর মুখে বললেন, New students, right? What's your name? হায়াত উঠে দাঁড়িয়ে একটু নার্ভাস হয়ে বলল। মাই নেম ইজ হায়াত। স্যার হালকা মাথা নাড়িয়ে বলল, Okay, Hayat, let's see how you perform in class. হায়াত বসে পড়ল। পাশে বসে আরাবি হঠাৎ কানে কানে বলল, এই স্যার কিন্তু খুবই স্ট্রিক্ট, তবে ভয় পাস না, আমি আছি পাশে। হায়াতের মুখে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। আজকের দিনটা তার কলেজ জীবনের এক সুন্দর সূচনা হয়ে রইল। একটা নতুন পরিবেশ, নতুন বন্ধু আর একরাশ নতুন সম্ভাবনা। কলেজ শেষে গেটের সামনে ভিড় জমেছে। হায়াত আর আরাবি ধীরে ধীরে হেঁটে বাইরে বের হচ্ছিল। হালকা রোদে হায়াতের চুলগুলো উড়ছিল বাতাসে। হেসে হেসে কিছু বলছিল আরাবিকে। হাসিটা নিঃশব্দ অথচ প্রাণবন্ত। ঠিক সেই সময় মাঠের দিক থেকে এক ছেলে এগিয়ে এলো। ক্লাসমেট, নাম রিফাত। চুপচাপ ছেলেটা। হঠাৎ আজ যেন সাহস জমেছে বুকের ভেতর। চোখে অদ্ভুত এক ভঙ্গি নিয়ে বলল, হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি, প্লিজ না করো না, একটা সুযোগ দাও। হঠাৎ চারপাশে ছেলেমেয়েরা থেমে তাকিয়ে গেল। আরাবি থ হয়ে গেল। হায়াত হতবাক। সে কিছু বলার আগেই পেছন থেকে কঠিন পা ফেলে এগিয়ে এলো আদিব স্যার। চোখ জ্বলছে তার, মুখ কালো মেঘের মতো গম্ভীর। এত সাহস! আমার সামনে এসব বাস্টার্ড। বুঝে ওঠার আগেই হায়াতের গালে ঠাস করে একটা চড় মারলো আদিব। সবাই চুপ। হায়াত থমকে গেল। চোখে পানি চলে এলো, লজ্জায়, অপমানে আর বেদনায়। রিফাত তো দৌড়ে পালালো। চারপাশে ফিসফাস। আদিব স্যারের কণ্ঠ কাঁপছে রাগে। তুই কি ভাবিস এইসব চলতে দেবো আমি? নিজের সম্মানটুকু বুঝিস আগে। তোর আমি কি হই কাউকে বললি না কেন? হায়াত এবার কিছু বলল না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরাবি ছুটে এলো, তার হাত চেপে ধরলো। স্যার, হায়াত তো কিছু করেনি, ওই ছেলেই হায়াতকে প্রস্তাব দিল। আদিব থমকে গেল। হঠাৎ যেন বুঝে ফেললো সে একটু বেশিই করে ফেলেছে। কিন্তু মুখে কোনো দুঃখ নেই তখনও, কেবল ঠোঁট চেপে বলল। জড়িয়ে ধরো। ধমকে উঠল আদিব। কি হলো? কথা কানে যাচ্ছে না তোমার? আদিবের ধমকে কেঁপে ওঠে হায়াত। মাঠের সকলের সামনেই হেঁচকি তুলে কান্না করতে করতে জড়িয়ে ধরল হায়াত। এভাবে না, ভালোবাসার মানুষকে যেভাবে ধরতে হয় সেভাবে ধরো। হায়াত নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আদিবকে জড়িয়ে ধরল। আদিবের চোখে মুখে হাসির রেশ দেখা গেল। এরপর হায়াতকে নিয়ে সাভার রেস্টুরেন্টে এলো আদিব। মিষ্টি স্বরে হায়াতকে বলল, সরি হায়াতি, আমি বুঝতে পারিনি। আসলে রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমার গালে চড় দেইনি। মেরে ফেলতেন এভাবে সবার সামনে অপমান না করে। হায়াতের কথাই আদিব চুপসে গেল। বুকে শক্ত করে চেপে ধরল কিছুক্ষণ। এরপর পরম যত্নে হায়াতের কপালে চুমু খেলো আদিব। হায়াতের গালে চুমু খেলো আদিব। সকলের উদ্দেশ্যে বলল, ও হচ্ছে আফরা শিকদার হায়াত। আমাদের কালকে এঙ্গেজমেন্ট হয়েছে। ওর দিকে যে চোখ তুলে তাকাবে তার শরীরের মাংস
কুকুরকে খাওয়াবো মনে রেখো। একটা মাস কেটে গেছে হায়াত আর আদিবের আংটি পরানোর পর। সময়টা যেন উড়েই গেল। আজ শুক্রবার, শান্ত মোলায়েম একটা সকাল। সকালবেলা থেকেই হালকা গুঞ্জন উত্তেজনা হায়াতের ঘরে। কারণ আজ হায়াতের বিয়ে, একেবারে ঘরোয়াভাবে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আর কাছের মানুষদের উপস্থিতিতে। উলাইল থেকে সকালে রওনা দিয়েছিল হায়াতের মা বাবা। তাদের মুখে ছিল গর্ব আর অদ্ভুত এক আবেগের ছায়া। ছোটবেলায় সেই মেয়েটা আজ সত্যি সত্যি বিয়ে করছে। গায়ে একটুখানি লাল কাজের সালোয়ার কামিজ পরে, সোনালী কাজের ওড়না মাথায় হালকা করে চাপা দিয়ে হায়াত যখন বারান্দায় দাঁড়িয়েছিল, মার চোখে পানি চলে এসেছিল। সাভারের গাড়িটা আজ অন্যরকম সাজে সেজেছে। ঘর জুড়ে মেহেদি আর আতরের গন্ধ। বারান্দায় টাঙানো বাতিগুলো সকাল থেকেই জ্বলছে আলোর মতোই উজ্জ্বল। হায়াতের আজকের দিনটা। আদিব একটু গম্ভীর মুখে ঘুরে বেড়াচ্ছিল। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, আবার বারবার ফোন চেক করছে। কেউ যেন দেরি না করে, কিছু যেন ভুল না হয়। বাবা আদিবকে দেখে হেসে বললেন, জামাই সাহেব, এখন থেকে এত টেনশন নিলে চলবে? আদিব লাজুক হেসে মাথা নিচু করে ফেলল, বলল, বাবা, তুমি তো জানোই হায়াত পর্দা করে, খুব ভদ্র মেয়ে। ও হারাম সম্পর্কে জড়াবে না বলেই এত আগেই বিয়েটা করে ফেলা। হ্যাঁ বাজান, একদম ঠিক কাজ করেছো। তোমার মা বিদেশ থেকে আসলে খুব খুশি হবে। মাকে নিয়ে একটু ভয়, কেমন রিয়্যাক্ট করবে? ওইটা পরে দেখা যাবে। চলো, গাড়ি বের করেছে রাজ। হুম। হায়াতেই কিন্তু আমার সাথে রেগে আছে বাবা। কি বলিস, কেন? ওই দিন একটা ছেলে এসে হায়াতকে প্রপোজ করে, আমার রাগ সামলাতে না পেরে হায়াতকে চড় মেরে বসি। এখন কথাই বলে না আমার সাথে। আল্লাহ জানে আজ কি করবে। বিয়েটা হোক, সব ঠিক হয়ে যাবে। আকাশে তখন হালকা মেঘের ছায়া। ঘরোয়া বিয়ের আয়োজন চলছে হায়াতদের সাভারের বাড়িতে। ছিমছাম সাজ, উঠানে গন্ধরাজ ফুলের গন্ধ, রান্নাঘর থেকে ভেসে আসছে বিরিয়ানির গন্ধ। ঠিক তখনই দূরে একটা গাড়ির হর্ন বাজলো। সবাই জানে জামাই আসছে। একটু পরেই বাড়ির গেটের সামনে এসে থামলো একটা চকচকে কালো গাড়ি। দরজাটা খুলতেই যিনি নামলেন, সবাই যেন মুহূর্তের জন্যেই থমকে গেল। সাদা পাঞ্জাবি আর কালো ওয়েস্ট কোট, চোখে হালকা সানগ্লাস, মাথায় ঝুঁকে পড়া চুলগুলো নিখুঁতভাবে সাজানো, সুঠাম দেহে একরকম অভিজাত ব্যক্তিত্বের ছাপ, যেন সিনেমার কোনো দৃশ্য থেকে হেঁটে আসা মানুষ। হায়াতের এক চাচি মুগ্ধ হয়ে ফিসফিস করলেন, মাশাল্লাহ, জামাইটা তো একেবারে নায়ক। হায়াতের ছোট ভাই তো দেখে দেখে থ হয়ে আছে, আর ফিসফিস করে বলছে, বোন জামাই নাকি হিরো, এত সুদর্শন, আল্লাহ গো। আদিব গেট পেরিয়ে ভেতরে এলো, মাথা নিচু করে সবার সালাম দিল। আদব কায়দায় কারো কোনো অভিযোগ করার সুযোগ নেই। হায়াতের মা একটু চোখে পানি চেপে বললেন, আল্লাহ ভালো রাখুক আমার মেয়েটাকে, ভালো মানুষটাই জুটেছে। আদিব যখন হায়াতের সামনে এসে দাঁড়ালো, হায়াত একটু অবাক হয়ে তাকালো, যেন এই মানুষটাকে নতুন করে দেখছে আজ। আদিব হালকা হেসে ফিসফিস করে বলল, এই প্রথমবার সত্যিকারের জামাই হয়ে এলাম, কেমন লাগছে? হায়াত লজ্জায় রাগে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে এক টুকরো হাসি লুকিয়ে থাকলো। সেই হাসি যা শুধু আদিবের জন্য। বলল, সরুন, কথা নেই আপনার সাথে। কেন? আপনি আমাকে চড় মেরেছেন। ঠাস করে আরো এক চড় দিল হায়াতকে আদিব। ড্যাব ড্যাব করে আদিবের দিকে তাকালো হায়াত, বলল, আমি কি করলাম আবার মারলেন? কিছুই করনি। এমন মার এখন খাবা, রাগ দেখালেই। হায়াত ন্যাকা কান্না করে বলল, এটা ঠিক না। বিয়ের দিনও মার খেতে হলো। ইসরে, বউ আসো আদর করি। না, সরুন। আদিব এতক্ষণ হায়াতের দিকে খেয়াল করেনি। এই মুহূর্তে তাকাতেই যেন থমকে গেল আদিব। হায়াতের পরনে গাঢ় লাল বেনারসি, সোনালি জরির সূক্ষ্ম কাজ, কপালে ছোট্ট স্বর্ণের টিকলি, কানে ঝুমকা, গলায় চেইন, হাতে মেহেদির গাঢ় ছাপ, হাত ভর্তি স্বর্ণের ছুরি, মুখে কোনো প্রসাধনীর রেশ পর্যন্ত নেই, তবুও কত অমায়িক লাগছে হায়াতকে। শুকনো ঢোক গিলল আদিব, গম্ভীর ভাব রেখেই বলল, শোনো হায়াতি পাখি, হুম। এত সাজবেন আর, তোমাকে দেখলে আমার সব দাঁড়িয়ে যায়। কি? আবেগ। কেন? বুঝবে না, আমার মাথা ঠিক নেই, সব গুলিয়ে যাচ্ছে। চলো বিয়ে করে ফেলি।
হ্যাঁ, আজই তো আমাদের বিয়ে। ও হ্যাঁ, আমি গেলাম, তুমি সাজো। হায়াত কিছুই বুঝতে পারল না কি বলল এসব। যাক বাবা, আজই তো আমাদের বিয়ে। তাহলে এগুলো বলার কি মানে? ধুর, ভাল লাগে না। আজও মার খেলাম। বিয়ের ঘরোয়া আয়োজন চলছিল নিঃশব্দে উত্তেজনায়। মৌলানার কণ্ঠে ধীর সুরেলা তেলাওয়াতের পর হায়াতকে প্রশ্ন করা হলো। আপনি আফরা শিকদার হায়াত কবুল করেছেন এই বিজি? সবাই চুপ, সবার চোখ হায়াতের দিকে। কিন্তু হায়াত কিছু বলছে না। সে মাথা নিচু করে বসে আছে। হাত কাঁপছে খানিকটা, বুকের ভিতরটা ঢেউ খেলছে অজানা এক আবেগে। আদিব দূরে দাঁড়িয়ে দেখছিল, ধৈর্য হারিয়ে ফেলেনি, কিন্তু ভেতরে কেমন একটা টানাপোড়েন চলছিল। সে জানে হায়াত ভয় পাচ্ছে না, শুধু একটু নার্ভাস হয়ে পড়েছে। সবাই যখন ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, আদিব হঠাৎই এগিয়ে এলো হায়াতের দিকে। হালকা মাথা নিচু করে হায়াতের কানে ফিসফিসিয়ে বলল, আর কতক্ষণ রাখবে আমাকে অপেক্ষায়, হায়াতি? বাসায় গিয়ে বাসর করবো তো নাকি? হায়াত চোখ তুলতেই আদিব তার দিকে ঝুঁকে এলো। আস্তে করে হায়াতের ঠোঁটে ঠোঁট পুড়ে নিল আদিব। সময়টা একান্ত হয়ে উঠল, কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসে ভরপুর এক নরম স্পর্শ যা বলল। আমি আছি, ভয় নেই। হায়াত চোখ বন্ধ করে কিছুক্ষণ নিঃশ্বাস নিল, তারপর মুখ তুলে শান্ত দৃঢ় কণ্ঠে বলল, কবুল। ঘর যেন হালকা হাসির রোলে ভরে উঠল। মা চোখ মুছলেন, আর আদিব একটু হেসে সরে গিয়ে দাঁড়ালো। এই বিয়ের সাক্ষী শুধু মানুষজন না, একটা সাহসী ভালোবাসার গল্প। হায়াতের খালাতো ভাই জিশান বলল, দুলাভাই, বিয়েটা হওয়ার আগেই তো কাম সেরে ফেললেন, তারপর বিয়ে হলো। হ্যাঁ শালা, তোমার বোন টানতেছিল আমাকে। আমার আর কি দোষ বলো? নিকাশ শেষ, মেহমানরা বিদায় নিয়েছে একে একে। সন্ধ্যা এখন গাঢ় হয়ে এসেছে, উঠানে বাতিগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে, কিন্তু হায়াতের ঘরের ভেতরটা তখনো আলোয় ভরা, আর চোখের জলে ভিজে ভিজে আবছা। হায়াত বসে আছে লাল বেনারসিতে, পাশে মা বাবা খালা সব প্রিয়জন। কারো মুখে হাসি নেই, আবার কান্না চেপে রাখা চেষ্টার হাসি ঠিকই টের পাওয়া যায়। হায়াত চোখে পানি ধরে রাখার অনেক চেষ্টা করেছিল, কিন্তু যখন বাবার কণ্ঠটা কাঁপে কাঁপে বলল, মা, তোকে তো ছোটবেলা থেকেই বললাম তুই একদিন ঘর ছাড়বি, কিন্তু আজ বুঝলাম মেয়ে মানুষ জন্মের পর থেকেই একটু একটু করে বিদায়ের জন্য তৈরি হয়। তখন আর পারল না হায়াত। ঝাঁপিয়ে পড়ে বাবার বুকে। মায়ের গলার স্বর থেমে গেল, কণ্ঠে শুধু ফিসফাস। আমার মেয়ে তো আজ ঘরণী হয়ে গেল। পিছনে দাঁড়িয়েছিল আদিব চুপচাপ, চোখে মায়া আর এক রাশ দায়িত্ববোধ। ধীরে কাছে এসে এক হাত বাড়িয়ে দিল, খুব আলতো করে। হায়াত তাকালো তার দিকে, সেই পুরনো চেনা চোখ জোড়া আজ যেন আরো গভীর আর নির্ভর। আদিব বলল, চলো হায়াতি, তোমার নতুন ঘর, তোমার পৃথিবী অপেক্ষায় আছে। হায়াত চোখ মুছে নিল, বাবা মাকে শেষবারের মতো জড়িয়ে ধরে, পেছন ফিরে তাকিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ছোট ভাইটা হঠাৎ বলে উঠল, আপাই, তুমি না গেলে বুঝতাম না বোন হারানো কেমন লাগে। গাড়ির জানালা দিয়ে হায়াত হাত নেড়ে বলল, চোখ ভিজিয়ে, হারাইনি তো, আমি আছি, শুধু ঠিকানা পাল্টেছে। গাড়ি চলা শুরু করলো, আর পেছন থেকে রইলো একটা শূন্যতা আর এক রাশ দোয়া ভরা ভালোবাসা। সন্ধ্যার পর কারো আকাশের নিচে আদিবের বিশাল দোতলা বাড়িটা আলোয় ঝলমল করছে। বারান্দা, ছাদ, গেট সবখানেই রঙিন আলো, ফুল আর আতরের সৌরভ। বাড়ির সামনে লেখা, স্বাগতম নববধূ হায়াত। গাড়ি এসে থামতেই সবাই দৌড়ে এগিয়ে এলো। ফটকে দাঁড়িয়ে আদিবের চাচি, খালা আর কয়েকজন আত্মীয়, হাতের তালুতে আতর, পানের পাতা, চোখে ভেজা হাসি। গাড়িতে দরজা খুলে আদিব যখন হায়াতকে নামালো, তখন চারপাশ থমকে গেল। হায়াত মাথায় লাল ওড়না, গায়ে গয়না, চোখে এক টুকরো ভয় আর এক সমুদ্র স্বপ্ন। সবার মুখে তখন একটাই কথা, বউটা তো একেবারে পরী। আদিব হালকা হাত রাখলো হায়াতের পিঠে, খুব আস্তে বলল, ভয় পেও না লাজুক পাখি, এ বাড়ির প্রতিটা ঘর এখন থেকে তোমার জন্য। বাড়ির ভেতরে ঢুকতেই চাচি শাশুড়ি আদিবের কপালে টিপ দিয়ে বরণ করলেন, আর হায়াতের হাত ধরে বললেন, আয় মা, এই বাড়িতে তুই শুধু বউ না, তুই এই ঘরের মেয়ে।
হায়াতের চোখে তখন চিকচিক জল, এত যত্ন, এত ভালোবাসা যেন নতুন করে শ্বাস নিতে শেখাচ্ছে তাকে। দোতলার দক্ষিণ দিকের রুমটা ছিল সাজানো, লাল চাদর, ফুলে মোড়ানো বালিশ, দেওয়ালে লেখা হায়াত অ্যান্ড আদিব। জানালার পাশে মোমবাতি জ্বলছে, বাতাসে প্রেমের গন্ধ। রুমে ঢুকেই আদিব হায়াতের কানে ফিসফিস করে বলল, এই ঘরটা, এই বিছানাটা, এই রাতটা সব আজ থেকে আমাদের। তুমি আমার হায়াতি, আর এই বাড়ি তোমার রাজ্য। হায়াত চোখ নিচু করে হাসলো। বুকের ভেতরে ধুকপুকুনিটা একটু শান্ত হলো। আদিব হালকা গলায় বলল, চলো দুজনে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেই। আমাদের সম্পর্ক শুরু হোক আল্লাহর সামনে মাথা নত করে। হায়াত লাজুক মুখে মাথা নেড়ে বলল, এটাই তো চেয়েছিলাম, আমাদের শুরু হোক দোয়ার মাধ্যমে। আমাদের সম্পর্কটা একদম হালাল, যে সম্পর্কে কোনো জটিলতা নেই। দুজনে আলাদা করে ফ্রেশ হয়ে বের হলো। হায়াত হালকা কাজ করা সাদা ওড়না জড়িয়ে নিল, আর আদিব পাঞ্জাবি পরে জায়নামাজ বিছিয়ে দিল ঘরের এক কোণে। ঘরটা তখন আর শুধুই রুম না, একটা শান্তির ছোট্ট মসজিদ যেন। আদিব দাঁড়ালো ইমাম হয়ে, হায়াত নীরবে পাশে কাতারে। আল্লাহ আকবর। ঘরটা নিস্তব্ধ, সেজদায় তাদের মাথা যখন নিচু, মনে মনে দুজন দুটো প্রার্থনায় ডোবে। হে আল্লাহ, এই সম্পর্কটা তুমি পবিত্র করো, তুমি সহজ করো, তুমি আস্থায় ভরিয়ে দাও। নামাজ শেষে দুজনে হাত তুললো একসাথে। দুজনের দোয়া আলাদা হলেও ইচ্ছেটা একটাই ছিল, একসাথে থাকা, একসাথে বাঁচা, একসাথে জান্নাতে যাওয়া। নামাজ শেষে হায়াতের চোখে এক টুকরো শান্তি, আর আদিবের মুখে একরাশ দায়িত্ব মাখা মায়া। আদিব আস্তে করে বলল, আজ শুধু বিয়ে না, আজ আমাদের রুহুও একসাথে সেজদায় বসলো। লাজুক পাখি। নামাজ শেষ, হাত তুলে দোয়া করা হয়ে গেছে। সেজদা থেকে উঠে দুজনেই একে অপরের দিকে তাকালো। চোখে প্রশান্তি, মুখে শান্ত এক হাসি। আদিব হায়াতের দিকে তাকিয়ে একটু হেসে বলল, আমার হায়াতি, আমার পৃথিবী, এখন তোমাকে একটা জিনিস দেওয়ার সময় হয়েছে। হায়াত একটু অবাক হয়ে তাকালো, গলায় কৌতূহল, মুখে লজ্জা মেশানো হাসি ঝুলিয়ে বলল, কি? আদিব ধীরে ধীরে বিছানার পাশে রাখা ছোট্ট একটা গিফট বক্স বের করলো। লাল আর সোনালী কাগজে মোড়ানো, উপরে ছোট্ট একটা কার্ড আটকানো। হায়াত হাতে নিয়ে বলল, এটা আমার জন্য? আদিব জবাব দিল, বউ, শুধু তোমার জন্য। যেমন করে আমার হৃদয়টা এখন শুধু তোমার। হায়াত ধীরে ধীরে মোড়ক খুললো। ভেতরে ছিল একটি স্বর্ণের চেইন আর একটা ছোট্ট নোট। হায়াত একটু কাপা হাতে চিরকুটটা খুলে পড়ল। এই চেইন শুধু গলায় পরার জন্য নয়, এটা প্রতীক যে আজ থেকে তুমি আমার হৃদয়ের গায়ে ঝুলে থাকা নাম প্রতিটি দুলুনিতে আমি চাই তুমি আমাকে অনুভব করো। তুমি যেন কোনোদিন ভুলে না যাও, তুমি শুধু আমার বউ না, তুমি আমার দোয়া, আমার জীবনের নিয়ামত। তোমার আদিব। হায়াতের চোখ চিকচিক করে উঠল, কিছু বলতে পারল না সে। শুধু ঠোঁটে এক টুকরো কৃতজ্ঞতা ভরা হাসি। সে চেনটা হাতে নিল। ধীরে গলায় পড়তে গেলে আদিব এগিয়ে এসে নিজেই পরিয়ে দিল। গলায় চেইন আর কপালে হালকা চুমু, এই দুটো জিনিসই আজ ছিল হায়াতের সবচেয়ে দামি অলংকার। আদিব প্রশ্ন করলো মৃদু কণ্ঠে। চিরকাল থেকে যাবে? হায়াতের উত্তর একটুখানি কাপা কণ্ঠে কিন্তু আত্মবিশ্বাসে ভরা চোখে বলল, আমার গলায় যেমন আপনার দেয়া এই চেইন, তেমনি আমার প্রাণেও আপনি স্বামী যান, সেখানে থেকেও যাব না। কি? হায়াত তখনও জায়নামাজে বসে, একটু লাজুক, একটু চুপচাপ, মুখে সেই কোমল হাসি, চোখে জলের দাগ। ঠিক তখন আদিব ধীরে ধীরে এগিয়ে এলো, হায়াতকে নরম করে কোলে তুলে নিল। সে চমকে উঠল। করছেন? চুপ যান, আজ আমার নববধূকে আমি কোলে করে নিয়ে যাব তার রাজ্যে। আদিবের কণ্ঠ ছিল মোলায়েম, চোখে নির্ভরতার দীপ্তি। বিছানার দিকে এগিয়ে যেতে যেতে হালকা গলায় গাইতে শুরু করলো। ये रातें ये मौसम नदी का किनारा। হায়াত মুগ্ধ হয়ে শুনল। এই কঠিন ছেলেটা এত কোমল সুরে গাইতে পারে সে ভাবতেই পারিনি। চাঁদের আলো জানালা গলে পড়ে রুমটাকে আরো নরম করে তুলেছে। আদিব হায়াতকে পাশে বসিয়ে তার হাতে আলতো করে হাত রাখলো। আজ রাত শুধু আমাদের না, এই ভালোবাসার একটা শুরু। হায়াত লাজুক গলায় বলল, আপনার পাশে বসে এত শান্তি লাগছে, ভয়টাও কমে গেল। আদিব আস্তে হাত রাখলো হায়াতের গালে, চোখে চোখ রেখে বলল, আমি তোমার সম্মান রক্ষা করে ভালোবাসবো। জান, আজ রাত শুধু অনুভবে, কোনো জোর নেই, শুধু ভালোবাসা।
হায়াত নিচু মাথায় মাথা নাড়ল। তাদের মাঝখানে তখনও একটা লাজুক বাতাস, কিন্তু আবেগে ভেজা। আদিব হায়াতের কপালে চুমু দিল। সেই চুমুতে কোনো জোর নেই, ছিল দায়িত্ব, ছিল মমতা। দুজনের মাঝে দূরত্ব আস্তে আস্তে গলে যেতে থাকলো, ঠিক যেমন ভালোবাসা গলে যায় একটুখানি বিশ্বাসে। রাতের চাঁদ তখন জানালার পাশ ঘেঁষে। বিছানার এক পাশে জ্বলছে মোমবাতি, আর এক পাশে দুজন মানুষ, দুজন আত্মা নীরবে এক হয়ে যাচ্ছে। তাদের ভালোবাসা সেই রাতের মতোই নিঃশব্দ, শান্ত আর পবিত্র। সকাল ৫টা, ঘরের চারপাশে ঘুমের নিস্তব্ধতা ছড়িয়ে আছে। আলতো আলো জানালার ফাঁক দিয়ে ঢুকছে। হায়াত তখনও আধা ঘুমে চোখ মেলে তাকালো আদিবের দিকে। আদিবের পরনে শুধু প্যান্ট, আর হায়াতের পরনে আদিবের একটা টি শার্ট। আদিব হালকা পিটপিট করে চোখ খুলল। হায়াতের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, চলো, আমার লাজুক পাখিকে আজ আমি নিজ হাতে গোসল করাবো। বিছানা থেকে ধীরে ধীরে কোলে তুলে নিল হায়াতকে। হায়াত একটু লজ্জা পেয়ে মুখ গুজে রাখলো আদিবের বুকে। বাথরুমে ঢুকে হালকা গরম পানি ছেড়ে দিল সে। পানির ধোঁয়ায় চারপাশ মাখামাখি। আদিব ভালোবাসায় ভেজা কণ্ঠে বলল, জান, ব্যথা লাগছে? একটু। তাহলে আরেকবার হয়ে যাক। বলেই আদিব হায়াতের গলায় মুখ ডুবিয়ে দিল। হায়াত লজ্জায় মুখ নিচু করে ফেলল। আদিব আস্তে করে হায়াতের বক্ষস্থলে কামড় দিল। হায়াত আহ শব্দ করে আদিবের বুকে কিল ঘুষি মারতে লাগলো। আদিব দুষ্টু হেসে বলল, ইস জান, আমার লজ্জা পাচ্ছে। থাক জান, লজ্জা পেতে হবে না। আমরাই তো। তাকে নাক ঘষতে লাগলো আদিব। হায়াত একটু উঁচু হয়ে আদিবের ওষ্ঠে ওষ্ঠ পুড়ে নিল। স্ত্রীর রেসপন্স পেয়ে আদিব আরো নেশালো ভাবে হায়াতকে স্পর্শ করতে লাগলো। এরপর হালকা করে পানি ছিটিয়ে গোসল শুরু করলো। হায়াত এখনো চোখ বন্ধ করছিল, কখনো আদিবের দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছিল। পুরো সময়টা যেন ছিল নিঃশব্দ ভালোবাসার ভাষা। আদিব হায়াতকে কোলে করে রুমে নিয়ে এলো। গোসল শেষে ভেজা চুলে তোয়ালে গায়ে জড়ানো হায়াতকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। ঘরের নরম আলোয় আয়নায় ওদের দুজনের প্রতিবিম্ব একসাথে ধরা পড়ল। একদিকে লম্বা সুঠামদেহী আদিব, অন্যদিকে ছোটখাটো কচি মুখের হায়াত। হায়াত আয়নার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, আমি কত পিচ্ছি আপনার থেকে। হায়াতের চোখে মুখে মিশেছিল খানিকটা লজ্জা, খানিকটা অবাক লাগা। আদিব হেসে হায়াতের কাঁধে আলতো হাত রাখলো। তুমি তো আমার পিচ্চি রানী, যাকে আগলে রাখতে আমার ভীষণ ভালো লাগে। হায়াত মুখ নামিয়ে ফেলল, গাল লাল হয়ে উঠল। আদিব আয়নার দিকেই তাকিয়ে বলল, এই পিচ্চি মেয়েটাকেই আমি সারা জীবন ভালোবেসে যাব। এই আয়না যেমন আজ আমাদের একসাথে দেখাচ্ছে, আমি চাই প্রতিদিন তোমাকে এভাবেই দেখতে। হায়াত নিঃশব্দে মাথা নেড়ে ফেলল, হাসি ঠোঁটে লুকানো, ভালোবাসার এক চুপচাপ স্বীকারোক্তি। হায়াত আয়নার দিকে তাকিয়ে আবারও আদিবকে দেখে বলল, আপনি এত লম্বা কেন? আদিব হেসে ওর মাথায় হাত রাখলো, যেন নিজের ছোট্ট দুনিয়াটা ছায়া দিয়ে ঢেকে রাখছে। তোমাকে কোলে করে তুলতে যেন কষ্ট না হয়, তাই হয়তো আল্লাহ আমাকে লম্বা বানিয়েছে। হায়াত মুচকি হেসে বলল। তাহলে আমাকে বাচ্চা ভাবেন নাকি? আচ্ছা, আদিব কপাল ছুঁয়ে বলল, বাচ্চা না, তুমি আমার সবচেয়ে আদরের মানুষ। একটু পিচ্চি, একটু নরম, একদম আমার মনের মতো। হায়াত মুখ টিপে হেসে বলল। আপনি তো কোলে তুলতেই ভালোবাসেন। আদিব হেসে জবাব দিল, তুলে রাখবো যতদিন আমার হাত শক্ত থাকবে, যতদিন তুমি আমার হায়াতি হয়ে থাকবে। হুম, আমি আপনারই হায়াত। আচ্ছা, আমার নাম তো হায়াত, তাহলে হায়াতি বলেন কেন? হায়াতি মানে পৃথিবী, এর জন্যই বলি তুমি আমার হায়াতি। বুঝলেন ম্যাডাম? হুম স্যার। আয়নার সামনে দাঁড়িয়ে হায়াত আর আদিবের সেই মিষ্টি মুহূর্তটা ভাঙলো হঠাৎ দরজায় টোকা দিয়ে। ভাইয়া, ভিতরে আসি? আদিব দরজা খুলতেই দেখা গেল তার দুই চাচাতো বোন, নূপুর আর মিনহাসা। দুজনের হাত ভর্তি চুড়ি, আলতা, টিপ, হেয়ার ব্রাশ আর কিছু গয়না। নূপুর দুষ্টু হেসে বলল, ভাবি তো একদম পিচ্ছি পুতুলের মতো, এখন আমরাই সাজিয়ে দিব। ভাইয়া, তুমি একটু সরে দাঁড়াও। আদিব মুচকি হেসে বলল, আমার রানীকে বুঝে সাজাবি, বেশি ঝলমলে করে ফেলবি না, আমার চোখে না লাগে যেন। মিনহাসা হায়াতকে আয়নার সামনে বসিয়ে চুল আঁচড়ে দিতে লাগলো। নূপুর হায়াতের হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে। হায়াত একটু লাজুক হয়ে বলল, আপুরা, অত সাজলে উনি আমাকে চিনবেই না। নূপুর হাসতে হাসতে বলল। চিনবে না মানে? ভাইয়া তো আগে প্রেমে হাবুডুবু খায়। আদিব ওদের আড়াল থেকে বলল, সাজলেও আমার হায়াত, না সাজলেও আমার হায়াত। শুধু একটুখানি বেশি
মায়াবতী লাগবে হয়তো। হাসি ঠাট্টায় ঘরটা ভরে উঠল। চুরির টুংটাং চুলে পারফিউমের সুবাস, ঠোঁটে হালকা লিপস্টিক, আর আয়নায় এক নতুন নববধূ হায়াত। চাচাতো বোনেরা সাজাতে সাজাতে একসময় একটা রেশমি শাড়ির প্যাকেট বের করলো। নূপুর সেটা খুলে হায়াতের চোখের সামনে মেলে ধরলো। একটা গাঢ় লাল সোনালি জড়ি কাটা দামি জামদানি শাড়ি। এক ঝলকে দেখে চোখ আটকে গেল হায়াতের। মিনহাসা হেসে বলল, এইটা আদি ভাইয়া নিজে কিনেছে। বলেছে এই শাড়িতে ওর লাজুক পাখিকে দেখতে চায়। হায়াতের গাল লজ্জায় লাল হয়ে উঠল। সে আস্তে করে বলল, অত লাল রং তো আমাকে মানাবে না। কি নূপুর একরাশ হাসি নিয়ে বলল, তোমার গায়ের রঙে এই লালটা আগুন লাগিয়ে দেবে ভাবি। ওরা মিলে খুব যত্ন করে হায়াতকে সেই শাড়ি পরিয়ে দিল। গলায় হালকা এক সেট সোনার গয়না, হাতে রেশমি চুড়ি, কপালে সোনালি টিপ। হায়াত আয়নায় তাকিয়ে নিজেকেই যেন চিনতে পারছিল না। এত নরম, এত মায়াবতী যেন রূপকথার নববধূ। ঠিক তখনই দরজার পাশে এসে দাঁড়ালো আদিব। চোখ একদৃষ্টিতে আটকে গেল হায়াতের ওপর। মুহূর্তের মধ্যে ওর ঠোঁটে হাসি আর চোখে মুগ্ধতা। এই লাল শাড়িটার মতোই তুমি আমার জীবনে রং এনেছো হায়াত, বলল আদিব, কণ্ঠে মিশে থাকা ভালোবাসার গভীরতা। হায়াত চোখ নামিয়ে ফেলল। ঠোঁটের কোণে এক ফালি হাসি। চাচাতো বোনেরা ফিসফিস করে বলল, এই দৃষ্টিতে প্রেম থাকে, অভিমান থাকে না। হায়াত যেন এক কোরানো রূপকথার পাতায় জন্ম নেওয়া মেয়েটা। দুধের মতো ফর্সা, নিখুঁত কোমল একটা ত্বক। আয়নার সামনে লাল জামদানি শাড়িতে বসে থাকা হায়াতকে দেখে যেন চোখ ফেরানো যায় না। তার গায়ের রঙে লাল রংটা ঠিক যেন আরো বেশি ঝলমল করে উঠেছে। নূপুর ফিসফিস করে মিনহাসাকে বলল, দেখছিস ভাবির রংটা কেমন দুধের মতো পরিষ্কার? শাড়িটা একদম জমে গেছে। আদিব পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। হঠাৎ এগিয়ে এসে আয়নার দিকে তাকিয়ে বলল, এত ফর্সা হওয়ার মানে কি জানো হায়াত? হায়াত চোখ বড় বড় করে তাকালো। কি মানে? আদিব ধীরে বলে, আল্লাহ যেন আমার জীবনে সবচেয়ে পবিত্র আলোটুকু তোমার গায়ের রঙে ফুটিয়ে দিয়েছেন। তোমার মাঝে কোনো দাগ নেই, কোনো ভাঙচুর নেই, শুধুই সৌন্দর্য আর শান্তি। হায়াত লজ্জায় চোখ নামিয়ে ফেলল। ঠোঁটের কোণে হালকা হাসি, যেন সে বিশ্বাসই করতে পারছে না এত প্রশংসা। মিনহাসা তখন বলে উঠল, ভাইয়া তুমি না একদম কবি হয়ে গেছো। আদিব হেসে বলল, হায়াতকে দেখলেই মনটা এমন কবিতার মতো হয়ে যায়। এই রং, এই সাজ, এই মুহূর্তগুলো দিয়েই এক টুকরো ভালোবাসার সকাল গড়ে উঠল, যেখানে দুধের মতো ফর্সা হায়াতকে ঘিরে আবর্তিত হচ্ছিল আদিবের নিঃশব্দ মুগ্ধতা। আদিব নিজেই হায়াতকে কোলে করে তাকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনলো। সিঁড়ি বেয়ে নামতেই নিচে বসে থাকা মেহমানদের মুখ হঠাৎ থমকে গেল। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল হায়াতের দিকে। কেউ বিস্ময়ে, কেউ প্রশংসায়, কেউ ঈর্ষাতেও। একজন খালা ফিসফিস করে পাশের ভাবিকে বলল, মাগো, এই যেন রূপকথার পরী। মেয়েটার গায়ের রং দেখেছো? একদম দুধ সাদা, কি শান্ত আর একটা মুখ। আর একজন মামা চোখ কচলে বলল, আরে এ তো আসলে মানুষ না, মাশাল্লাহ, ঝলছে ওঠা চাঁদ। আদিব ভাগ্যবান বটে। নূপুর গর্ব করে বলল, ভাবি তো আমাদের রাজপরী, ভাইয়ার রানী। শাস্তি এমন লাগছে যেন নতুন বউ না, সিনেমার হিরোইন। হায়াত নিচু চোখে মাথা হেট করে বসে রইল, মুখে লাজুক হাসি। কিন্তু তার গায়ের আভা, তার কোমলতা, তার উপস্থিতি ঘরে বসে থাকা শত মেহমানের দৃষ্টি ছুঁয়ে গেল এক নিমেষেই। তখন হায়াত দুহাত তুলে ধীরে শান্ত কণ্ঠে সবাইকে সালাম দিল। আসসালামু আলাইকুম। একটা ভরাট নরম মধুর কণ্ঠ যেন কানে মধু ঢেলে দিল সবার। রূপ দেখে সবাই মুগ্ধ ছিল, আর এবার কণ্ঠ শুনে যেন ভিতরটা কেঁপে উঠল উপস্থিতদের। একজন বয়স্ক দাদি চোখ বড় করে বললেন, হাই রে, এই মেয়ের কণ্ঠটা যেন রেডিওতে কোরআন তেলাওয়াত শোনার মতো। আর একজন চাচা পাশে বসা মানুষটাকে ধাক্কা দিয়ে বললেন, এই যে ভাই, এটা কি রূপ আর এই কণ্ঠ! আদিব তো আজ ভাগ্য কুড়াইছে। একটা ছোট্ট খালা মেয়েকে কানে কানে বলল, শুধু সুন্দর না, কণ্ঠ এমন দোয়া আছে যে শুনবে সে পাগল না হয়ে থাকতেই পারবে না। আদিব একটু দূর থেকে দাঁড়িয়ে সেই মুহূর্ত দেখছিল। ওর বুক যেন গর্বে ভরে গেল। নিজের হায়াতকে দেখে মনে হলো, ও শুধু আমার বউ না, ও আমার সম্মান, আমার সৌভাগ্য।
আমার জান্নাতের প্রথম দরজা। আর হায়াত সে মাথা নিচু করে বসে সব প্রশংসার মাঝে থেকেও একেবারে নরম বিনয়ী, যেন জানেই না সে কি পরিমাণ আলো ছড়াচ্ছে। একটু পর হায়াত ট্রে হাতে এক এক করে খাবার পরিবেশন করছিল। ননদ, চাচি, শ্বশুর, চাচা শ্বশুর সবাইকে দারুণ আদব আর ভালোবাসা নিয়ে। গায়ে লাল জামদানি, গলায় সোনার চেইন, মুখে মিষ্টি হাসি। খাবার পরিবেশনের এক সময় হঠাৎ গুজে রাখা চুলের খোপাটা খুলে গেল। মুহূর্তেই ওর চুল ঢলে পড়ল পিঠ বেয়ে, তারপর কোমর ছুঁয়ে একেবারে হাঁটুর কাছে এসে থামলো। ঘরটা থমকে গেল। চুলের সে কি দৈর্ঘ্য, কি স্নিগ্ধ কালো রং, কি পরিপাটি ঢেউ! চাচি অবাক হয়ে বললেন, হাই রে, হাঁটু অব্দি চুল! এত সুন্দর, এত পরিপাটি চুল আজকাল কজনের হয়? ননদ ফিসফিস করে বলল, ভাবির চুল তো একদম সিনেমার নায়িকার মতো, একেবারে রাজকীয়। শ্বশুর হেসে বললেন, আদি বাজান, তোর বউকে দেখলে মনে হয় আল্লাহ নিজে হাতে বানিয়ে পাঠাইছে। চাচা শ্বশুর চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, এই মেয়েটা শুধু রূপে নয়, স্বভাবে, চুলে, চাহনিতে সবকিছুতে আলাদা। এই ঘরের সৌভাগ্য। হায়াত একটু লজ্জা পেয়ে চুলগুলো সামলানোর চেষ্টা করলো, কিন্তু চুলের ঢল যেন বাদ মানছিল না। আদিব পাশ থেকে এগিয়ে এসে আস্তে করে বলল, এই চুলে আমি গন্ধ পাই জান্নাতের। এই চুল, এই মেয়েটা শুধু আমার। হায়াতের গাল রাঙা হয়ে গেল। মাথা নিচু করে আবার খাবার পরিবেশনে মন দিল, কিন্তু মেহমানরা তখনও চুলের সেই সৌন্দর্য ভুলে উঠতে পারেনি। রাত 10টা। মেহমান ভরা বাড়িটা কেমন নীরব হয়ে গেছে, মনে হচ্ছে একদম শুনশান রাতের শহর। হায়াত মাথার চুল আঁচড়াচ্ছিল। আদিব বসে বসে অফিসের কাজ করছিল। তার বাবা রাকিব চৌধুরীর করা আদেশ সপ্তাহে 2 দিন কলেজে ক্লাস করালেও এখন থেকে প্রতিদিন অফিসেও যেতে হবে। আদিবও রাজি হয়ে গিয়েছে, বিয়ে করেছে, বউটার চাহিদার কোনো কমতি রাখা যাবে না। নীরবতা ভেঙে হায়াত বলল, শুনছেন? পাখি বলো। আচ্ছা, বাড়ির সকলে কোথায় চলে গেল? কে? চাচি, আম্মু, মেহনাজা, নুপুর, আব্বু, চাচু সকলে নেই কেন? ওনারা বাসায় চলে গেছে যান। এটা আমার বাড়ি, বাবা এসে থাকে মাঝে মধ্যে। চাচা চাচি সবারই নিজস্ব বাড়ি আছে। আমাদের বিয়ের জন্য সবাই এসেছিল। আর শাশুড়ি আম্মু, উনি কোথায়? তোমার শাশুড়ি আম্মু আমেরিকায় বাবার বাড়ি গিয়েছে। আম্মু কি বিদেশে? না সোনা, তোমার আম্মু নানি বিদেশি ছিল। আমার নানি বাংলাদেশে এসে নানাকে বিয়ে করে আবার বিদেশ চলে গিয়েছিল। তারপর আম্মু হওয়ার পর বাংলাদেশে খুলনায় এসে পড়েছিল। তারপর বাবার সাথে আম্মুর বিয়ে হয়। ও, আম্মু কি জানে? না, বাট ম্যানেজ করে নিব। তোমার চিন্তা করতে হবে না। মা একটু রাগী, বাট তোমার মতো মিষ্টি পরীকে দেখলে এমনি মন গলে যাবে। চুপ, এখন কোনো কথা না। আদর করবো, আসো, বুকে আসো। না, সকালেও ব্যথা দিয়েছেন। এটা ব্যথা না জান, এটা সুখ। এই বলেই হায়াতকে হ্যাচকা টানে বুকে মিশিয়ে নিল আদিব। একটু একটু করে তারা কাছে আসলো। আদিব আস্তে করে হায়াতের ওষ্ঠে নিজের ওষ্ঠ পুড়ে নিল। এভাবেই দুটি হৃদয় সম্পূর্ণ পরিপূরক হয়ে গেল। ভোর 5টা লাজুক পাখিকে বুকে জড়িয়ে ধরে বলল, ঘুমাও, সকালে আরেকবার আদর করব, তারপর গোসল সেরে নিব। আর না। হুশ, কোনো কথা না, ঘুমান এখন বউজান। সকালবেলা হালকা রোদ্দুর জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। হায়াত তখন আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ পেছন থেকে আদিব বসে হাত দুটো তার কাঁধে রাখে। একটু রহস্যময় হাসি নিয়ে আদিব বলল, লাজুক পাখি, একটু বসো তো আমার সামনে। হায়াত অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? একটা ভিডিও যেখানে একজন স্বামী, আদিব মোবাইলটা সামনে ধরে দেখালো একটা ভিডিও যেখানে একজন স্বামী খুব যত্ন করে তার স্ত্রীর হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। আদিব বলল, আমি কাল রাতে এটা দেখছিলাম, খুব ভালো লেগেছে। ভাবলাম আমি তো কখনো তোমার হাতে মেহেদি দেইনি, আজকে আমার ইচ্ছে করছে তোমার হাতে নিজে মেহেদি পরাতে। হায়াত অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে, তারপর একটু হাসে। আপনি মেহেদি পরাতে পারেন নাকি? পারবো না তো কি হয়েছে, শিখে নেব। তুমি শুধু হাতটা আমার দিকে বাড়িয়ে দাও। হায়াত হাত বাড়িয়ে দিল। আদিব ধীরে ধীরে তার কনুই পর্যন্ত হাতটা নিচের কোলের ওপর রাখে। একটা নতুন টিউব মেহেন্দি বের করে। আদিব চুপ করে আছে বলে হায়াত বলল, কি হলো, শুরু করুন। আদিব হায়াতের দিকে ঝুঁকে ঠোঁটে ঠোঁট পুড়ে নিল। হায়াত সরানোর চেষ্টা করেও পারছে না বলে নিজেও রেসপন্স করলো।
মিনিট 10 পর ঠোঁট ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। কিছুক্ষণ পর আদিব সিরিয়াস মুখ করে হায়াতের হাত ধরে বসেছে। নতুন মেহেদির টিউব খুলে এসে মনে মনে ভাবে, অনলাইনে তো সহজ দেখাচ্ছিল, আমি তো একেবারে আদর্শ বর হব আজ। হায়াত হাসতে হাসতে বলে, ভালো করে দিন, না হলে আমি কিন্তু মারবো আপনাকে। হুশ, কথা বললে ডিজাইন পচা হয়ে যাবে। আদিব ফোকাস করে, জোর করে একটা ডিজাইন শুরু করে, কিন্তু কয়েকটা পাতা ফুল আঁকার পর দেখা গেল পুরো একটা দাগ কেবল পেঁচিয়ে পেঁচিয়ে এক অদ্ভুত আকার ধারণ করেছে। তার উপর ভুল করে মেহেদির ঢাকনা চেপে ধরে দেয় আর সব বেরিয়ে হাত ভাসিয়ে ফেলে। হায়াত চেয়ে দেখে একটা হাত পুরো নষ্ট, এলোমেলো রং, কুৎসিত ডিজাইন। সে চেঁচিয়ে উঠে বলল, কি করেছেন এটা? আমি কার হাতে মেহেদি পড়তে গিয়েছি? তো আদিব কেমন শিশু মুখ করে বলল, বউ, তোমাকে তো না নড়তে বলেছিলাম। ও আমি খুব চেষ্টা করছিলাম। ভালো চেষ্টা। শুনুন তো, হায়াত রাগে ফুঁসতে থাকলো, বলল, আপনার চেষ্টা থাকুক আপনার হাতেই, আমি আর থাকছি না। এই বলে সে এক হাতে ওড়না টেনে কাঁধে ফেলে দৌড় দেয় বারান্দার দিকে। আদিব পেছন পেছন দৌড়ে চেঁচিয়ে বলল, আমি অন্য হাতে সুন্দর করে দিব, প্লিজ হায়াতি। আপনি মেহেদি নয়, গজব পরান। হায়াত দৌড়াতে দৌড়াতে বলে। সারা বাড়ি শুরু হয় দৌড় প্রতিযোগিতা। আদিব এক হাতে মেহেদির টিউব নিয়ে আর হায়াত তার খারাপ হয়ে যাওয়া হাত লুকোতে লুকোতে দৌড়াচ্ছে। অবশেষে হায়াত ধরা পড়ে রান্নাঘরের পাশে। আদিব তার চোখে চোখ রেখে হেসে বলে, চলো এবার ঠিক করে দেই। লাগবে না, আমি এটার পিক তুলে ফেসবুকে পোস্ট দিব। দাও, আর একটু সুন্দর করে দেই। আদিব থমকে দাঁড়ায়, তাকাই তার দিকে। তার চোখ দুটো হঠাৎ খুব কোমল হয়ে যায়। সারা সকাল হুলুস থুলুস কাণ্ডের পরেও হায়াতের মুখে এখনো একটি মিষ্টি জেদি ভাব, যেটা আদিব পাগলের মতো ভালোবাসে। সে ধীরে হাত বাড়িয়ে হায়াতের এলোমেলো হয়ে যাওয়া ওড়নাটার দিকে খপ করে ওড়নাটা ধরে ফ্লোরে ফেলে দিল। হায়াত লজ্জায় মাথা নিচু করে ফেলল। আদিব হায়াতের দিকে ঝুঁকে ঠোঁটে ঠোঁট পুড়ে নিল। লাজুক পাখির রেসপন্স না পেয়ে খানিক বিরক্ত হলো আদিব, বলল, এই বউ, রেসপন্স নেই কেন? এরপর হায়াত ঠোঁটের খেলায় মেতে গেল। হায়াতকে কোলে করে সিঁড়ি দিয়ে নিচে এসে সোফায় বসিয়ে দিল। হায়াতের মুখে লাজুকতায় ভরপুর। আদিব পড়ে থাকা ওড়নাটা দিয়ে হায়াতের হাত দুটো বেঁধে ফেলল। হায়াত হতবাক হয়ে জিজ্ঞেস করলো,